Subscribe now and press the bell icon. Never miss an update. ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি মডেল অ্যাক্টিভিটির ক্লাস। এটি হচ্ছে নবম শ্রেণীর ভূগোল বিষয়ের 50 নম্বরের পুরো প্রশ্ন এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো প্রশ্ন রয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখন তোমাদের করে দেব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তাহলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। এটা হয়তো তোমাদের এখনও দেওয়া হয়নি, তবে পুজোর পরেই তোমাদের এটা দেওয়া হবে। এটা হচ্ছে পুরো 50 নম্বরের প্রশ্ন এখানে রয়েছে। তো চলো তাহলে এক এক করে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নেওয়া যাক। তো দেখো, একের দাগের উত্তরগুলো রয়েছে। বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে, সৌরজগতের বহিস্থ গ্রহগুলির যে বৈশিষ্ট্য থাকে না সেটি হলো এটা হয়ে যাবে একের গ নম্বর, এরা কঠিন শিলায় গঠিত। তারপরে দেখো খ নম্বরে, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো, এর উত্তর হয়ে যাবে খ নম্বর, কর্কট ক্রান্তিরেখা। 3 নম্বরে, মানবিক সম্পদের একটি উদাহরণ হলো দক্ষতা। তারপরে 4 নম্বরে দেখো, বিষুবরেখার ধ্রুবতারার উন্নতি কোণ হলো 0 ডিগ্রি। তারপরেরটা দেখো, ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত। তারপরে দেখো 6 দাগের উত্তর, ঠিক জোড়াটি নির্বাচন করো। এর উত্তর হয়ে যাবে গ নম্বর, মালভূমি ল্যাটেরাইট মৃত্তিকার সঙ্গে জল ধারণ ক্ষমতা কম। 7 নম্বরে, অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো, এর উত্তর হয়ে যাবে গ নম্বর, অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল। তারপরে দেখো 8 নম্বরে রয়েছে, বিদার অগ্নুদ্গমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হলো, এর উত্তর হয়ে যাবে লাভা সমভূমি। ঠিক জোড়াটি নির্বাচন করো। এর উত্তর হয়ে যাবে কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান। এরপরে দেখে নাও, শূন্যস্থান রয়েছে, শূন্যস্থান, তারপরে সত্য মিথ্যা, তারপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও। এইভাবে পর এক ধার থেকে আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো পর করে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখতে থাকো। তো দেখো, শূন্যস্থান পূরণ। দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষরেখাকে ড্যাশ কোণে ছেদ করেছে। এটা হচ্ছে 90 ডিগ্রি কোণে, বা এটা হয়ে যাবে সমকোণে। তারপরে হচ্ছে, আবহবিকারগ্রস্ত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার অপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে বলে রেগোলিথ। তো 3 নম্বর দেখো, দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো, এর উত্তর হয়ে যাবে তিস্তা। নিত্যবহ নদী হচ্ছে তিস্তা। তারপরে দেখো, নিরক্ষরেখায় অভিকর্ষের মান সর্বাধিক, এটি হচ্ছে ভুল। অর্থাৎ এবার হচ্ছে সত্য ও মিথ্যা। প্রথমেরটা হচ্ছে ভুল। কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে আয়নবায়ু বাঁ দিকে বেঁকে যায়, এটাও ভুল। অচিরাচরিত শক্তির উৎস হলো জোয়ারভাটা শক্তি, এটি হচ্ছে ঠিক। তারপরে দেখো, এক কথায় উত্তর, কোনো স্থানের দ্রাঘিমা 24 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটির প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত হবে? 24 ডিগ্রি পশ্চিম। একটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লেখো। তিব্বতীয় মালভূমি। কোনো জলবায়ু অঞ্চলে রাসায়নিক অববাহিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়। কোন জলবায়ু অঞ্চলে? ক্রান্তীয় বৃষ্টিবহুল অঞ্চলে। এবার দেখো, তার পরের যে প্রশ্ন রয়েছে, কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার শর্তগুলি উল্লেখ করো। পরিবেশ থেকে প্রাপ্ত যেসব বস্তু বা পদার্থ সম্পদ নয়, আবার সম্পদ উৎপাদনে কোনো বাধা বা প্রতিরোধ সৃষ্টি করে না, সেই সব সামগ্রিক এই নিরপেক্ষ সামগ্রী বলে। তবে আজ যা নিরপেক্ষ উপাদান তা আগামী দিনে সম্পদে পরিণত হতে পারে, তবে তার কিছু শর্ত আছে, যেমন কার্যকারিতা থাকবে। কোনো নিরপেক্ষ উপাদানের যদি কার্যকারিতা থাকে এবং তা মানুষের কাজে লাগে, তবে সেটি সম্পদে পরিণত হতে পারে। যেমন খরস্রোতা নদীর জল আজ একটি নিরপেক্ষ সামগ্রী, তবে এই জলকে কাজে লাগিয়ে যদি জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, তবে সেই জল সম্পদে পরিণত হবে। দ্বিতীয় পয়েন্ট, উপযোগিতা থাকবে। কোনো নিরপেক্ষ সামগ্রী যদি হঠাৎ করে মানুষের উপযোগী হয়ে ওঠে, তবে সেটি সম্পদে পরিণত হয়। যেমন একখণ্ড পতিত জমি কিন্তু একটি নিরপেক্ষ সামগ্রী, কিন্তু সেই জমিতে জলসেচ, সার প্রয়োগ এবং কর্ষণের মাধ্যমে যদি কৃষির উপযোগী করা যায়, তবে সেই জমিটি সম্পদে পরিণত হয়। অভাবমোচন এর ক্ষমতা থাকবে।
কোনো নিরপেক্ষ উপাদান যদি মানুষের অভাব চাহিদা পূরণ করতে পারে তবে তাকে সম্পদ বলা যাবে। যেমন নদীর মাছ নিরপেক্ষ উপাদান, কিন্তু সেই মাছ ধরে যদি মানুষ বিক্রি করে খাদ্য হিসাবে গ্রহণ করে তবে তা সম্পদে পরিণত হয়। তারপরের প্রশ্ন দেখো, কি কি কাজে জিপিএস ব্যবহার করা হয়? জিপিএস এর ব্যবহার মহাকাশে প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহগুলি থেকে প্রেরিত সিগন্যাল ভূপৃষ্ঠের সংগ্রাহকগুলিকে পৌঁছায় এবং কোনো স্থানের অবস্থান সংক্রান্ত তথ্য পাওয়া যায়। 2 নম্বরে রয়েছে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, ভূমিরূপ এর আকৃতির অনুধাবন, জাহাজ ও বিমান চলাচল এবং বিভিন্ন পরিকল্পনায় ভূপৃষ্ঠের মানচিত্র তৈরিতে জিপিএসের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরে ভূপৃষ্ঠের 2 বা ততোধিক স্থানের মধ্যে উচ্চতার কয়েক সেন্টিমিটারের পার্থক্য ও জিপিএসের সাহায্যেই আনা সম্ভব হয়। তারপরের প্রশ্ন দেখো, নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি কি কি? নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি হলো, নদী ও খালের জল অতিরিক্ত ব্যবহারের ফলে জলের গতি কমে যায়, ফলে প্রচুর পলি সঞ্চয় হয়। এর ফলে নদী খাত ভরাট হওয়ায় নদীর নাব্যতা কমে যায় ও বর্ষাকালে বন্যা দেখা যায়। 2 নম্বরে ধর্মীয় উপাচারের সামগ্রী নদী বা খালে ফেললে নদী বা খালের জল ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে। 3 নম্বরে অতিরিক্ত আরও জল উত্তোলনের ফলে ভূগর্ভ ভৌম জলতল অনেক নিচে নেমে যায়, যা খুবই ক্ষতিকর। তারপরের প্রশ্ন, আবহবিকারে প্রাণীদের ভূমিকা উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো। মানুষের ভূমিকা, বাসগৃহ নির্মাণের মাধ্যমে শিলার বিচূর্ণন ঘটে, কৃষিকার্যের মাধ্যমে যান্ত্রিক আবহবিকার ঘটে, খনিজ উত্তোলন, জলাশয় খনন, শিল্প স্থাপন প্রভৃতির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আবহবিকার ঘটায়। অন্যান্য প্রাণীদের ভূমিকা, খরগোশ, ইঁদুর, কেঁচো প্রভৃতি মৃদভেদী প্রাণীরা মাটিতে গর্ত করে বাস করে এবং শিলার বিচূর্ণন ঘটে। প্রাণীদের মৃতদেহ বর্জ্য পদার্থ বিয়োজিত হয়ে শিলার রাসায়নিক আবহবিকার ঘটে। পরের প্রশ্ন, আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন? আমরা যদি নিরক্ষরেখায় দাঁড়াই তবে আমরা পৃথিবীর সাথে সাথে ঘন্টায় প্রায় 17 কিলোমিটার বেগে ঘুরতে থাকব। আবার কুমেরুবৃত্তে দাঁড়ালে কোনো রকম না ঘুরেও 24 ঘন্টা পার করে দেব। তবে ভূপৃষ্ঠে বসবাস করা সত্ত্বেও আমরা আবর্তন বেগ অনুভব করতে পারি না। এর কারণ হলো আমরা পৃথিবীর যেখানে আছি তার পারিপার্শ্বিক গাছপালা, জীবজন্তু, ঘরবাড়ি, যাবতীয় জিনিসপত্র পৃথিবীর সঙ্গে একই গতিতে এবং একই সঙ্গে আবর্তন করছে, অর্থাৎ প্রতিটি বস্তুর আপেক্ষিক অবস্থান একই থাকছে বলে আমাদের চোখে তার স্থান পরিবর্তন ঘটে না। ফলে আমরা পৃথিবীর আবর্তন অনুভব করি না। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করে, ভৌগোলিক কারণগুলি ব্যাখ্যা করো। এটা সমভূমি হবে। বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার 90% সমভূমিতে বসবাস করেন। এর ভৌগোলিক কারণগুলি হলো, মৃদু ভাবাপন্ন জলবায়ু, এখানে মাঝারি উষ্ণতা ও পরিমিত বৃষ্টিপাতের জন্য জলবায়ু মৃদু প্রকৃতির হয়, জলের সহজলভ্যতা, সমভূমির মাটির অগভীরে ভৌম জল এবং অসংখ্য নদ নদী, খাল ও জলাশয় থাকে, সেচ, দৈনন্দিন কাজকর্ম, পানীয় ও শিল্প কাজে জল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, কৃষির উন্নতি, বিস্তীর্ণ সমতল জমি, উর্বর গভীর পলি বা বেলে মাটি বা কৃষ্ণমৃত্তিকা, জলসেচের সুবিধার জন্য সমভূমি বিশ্বের শ্রেষ্ঠ কৃষি অঞ্চল, তাই যথা সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি ইত্যাদি। পরিবহন ও যোগাযোগের উন্নতি, সমতল ভূমিরূপ এবং বিপুল জনসংখ্যার কেন্দ্রীভবনের জন্য ঘন জালের আকারে সড়ক, রেল, পাতাল রেল, নদী ও আকাশপথের বিস্তার ঘটে। দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার অকল্পনীয় বিকাশ ঘটে। ব্যবসা বাণিজ্যে প্রসার, কৃষি শিল্পের উন্নতি, সুষ্ঠু পরিবহন ও সমৃদ্ধ বাজারের জন্য ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটে। পরের প্রশ্ন, আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য। আগ্নেয় পর্বতে পৃথিবীর ভেতরকার উত্তপ্ত গলিত লাভা ভূপৃষ্ঠের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে ঠান্ডা হয়ে জমে যে পর্বতের সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বলে। ক্ষয়জাত পর্বত অনেক সময় শক্ত শিলায় গড়া, জায়গা কম ক্ষয় পেয়ে আশেপাশের বেশি ক্ষয়ে যাওয়া নরম শিলায় গঠিত জায়গা থেকে আলাদা হয়ে উঁচুতে গিয়ে ক্ষয়জাত পর্বতের সৃষ্টি হয়। সাধারণত আগ্নেয় পর্বত দেখতে অনেকটা ত্রিভুজ বা শঙ্কুর মতো। ক্ষয়ের ফলে ক্ষয়জাত পর্বতের মাথা চ্যাপ্টা হয়, তবে ক্ষয়জাত পর্বত কোনো বিশেষ আকৃতি বিশিষ্ট হয় না। আগ্নেয় পর্বতের শিখরে এক বা একাধিক জ্বালামুখ নামে গহ্বর থাকে, যা একটি নলের মতো পথের মাধ্যমে ভূগর্ভের ম্যাগমা গহ্বরের সঙ্গে যুক্ত থাকে।
ক্ষয়জাত পর্বতে এইরকম কোনো জ্বালামুখ থাকে না। প্রধানত প্রশান্ত মহাসাগরের উপকূল ভাগ এবং সমুদ্রের শৈলশিরার উপর ভূত্বকের দুর্বল স্থানগুলোতে আগ্নেয় পর্বতের আধিক্য দেখা যায়। যেহেতু ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত এবং আগ্নেয় পর্বত ক্রমাগত ক্ষয়ের ফলে ক্ষয়জাত পর্বতে রূপান্তরিত হয়, সেহেতু পৃথিবীর বহু স্থানে ক্ষয়জাত পর্বত দেখা যায়। এই 3-4টে লিখলেই হবে, বেশি লেখার দরকার নেই। পরের প্রশ্ন দেখো, চিত্রসহ নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ দাও। দিগন্তরেখা, ধ্রুবতারা। প্রথমে উত্তর লিখবে। পৃথিবীর আকৃতি কীরকম তা নিয়ে বহু প্রাচীনকাল থেকেই মানুষের বিরাট কৌতূহল ছিল। পরবর্তীতে বেশ কিছু প্রত্যক্ষ ও পরোক্ষ প্রমাণের সাহায্যে পৃথিবীর গোলীয় আকৃতির ধারণা তৈরি হয়। দিগন্তরেখা, কোনো খোলা অঞ্চলের মাঝে দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ক্রমশ নিচু হয়ে বৃত্তাকার ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠের সাথে মিলে গেছে। এই আপাতভাবে মিলিত বৃত্তাকার রেখাকে দিগন্ত রেখা বলে। ভূপৃষ্ঠ থেকে যতটা উপরে যাওয়া যায় দিগন্ত রেখার পরিধি ততই বাড়তে থাকে। এ কীরকম ঘটনা পৃথিবীর? একই রকম ঘটনা পৃথিবীর উপগ্রহের সাথেও ঘটতে থাকে। উপগ্রহটি যত উপরের দিকে যায় পৃথিবীতে প্রদক্ষিণ করে সেই উপগ্রহের দ্বারা পৃথিবী পৃষ্ঠের তত বেশি অংশ দেখা যায়, কিন্তু তা অর্ধেকের বেশি কখনোই নয়। মহাকাশ থেকে তোলা ছবিতে আমরা পৃথিবীর অর্ধেক অংশই দেখতে পাই। এই হচ্ছে ধ্রুবতারার, এটা হচ্ছে ছবি। এই ছবিটা তোমরা দিয়ে দেবে। তারপরে ধ্রুবতারা পৃথিবীর উত্তর মেরুর অক্ষ বরাবর দৃশ্যমান ধ্রুবতারা নামে পরিচিত। পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে সারা বছরই ধ্রুবতারাকে আকাশের উত্তরে নির্দিষ্ট স্থানে দেখা যায়। যখন ম্যাপ ও কম্পাস কিছুই ছিল না তখন ধ্রুবতারাকে দেখে মানুষ দিক নির্ণয় করত। তবে নিরক্ষরেখা থেকে যতই উত্তরের দিকে যাওয়া যাবে ধ্রুবতারাটিকে ততই প্রতি রাতে উপরের দিকে উঠতে দেখা যাবে এবং উত্তর মেরুতে এর উন্নতিকোণ থাকে 90 ডিগ্রি। পৃথিবী গোলাকার বলেই এমনটা হয়। যদি পৃথিবী সমতল হতো তবে তারাটিকে সব জায়গা থেকেই একই জায়গায় দেখা যেত। এই হচ্ছে এটার ছবি, এটার ছবি তোমরা এঁকে নেবে। তারপরের প্রশ্ন, উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারে কার্যের ফলে শিলা আবহবিকার গ্রস্ত হয়, চিত্রসহ ব্যাখ্যা করো। যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় হিমশীতল অঞ্চলে শিলা ফাটলের মধ্যকার জল বরফে পরিণত হয়ে প্রবল চাপ সৃষ্টি করে শিলা ফেটে গিয়ে কোণযুক্ত শিলাখণ্ডে পরিণত হয় তাকে তুষার আবহবিকার বা তুহিন খণ্ডীকরণ বলে। পদ্ধতি: হিমশীতল উচ্চ পার্বত্য বা উচ্চ অক্ষাংশ অঞ্চলে গ্রীষ্মকালে বা দিনের বেলায় বরফ গলা জল শিলা ফাটলের মধ্যে জমা হয়। শীতকালে বা রাতের বেলায় তা বরফে পরিণত হলে আয়তন 9% বেড়ে যায় এবং শিলা ফাটলের গায়ে প্রচণ্ড চাপ দেয়। ওই বরফ আবার গলে গেলে চাপমুক্ত হয়। এইভাবে বরফ দ্বারা শিলা ফাটলে চাপের হ্রাস বৃদ্ধির ফলে শিলার উপর পীড়ন ও টান সৃষ্টি হলে শিলাটি ভেঙে তীক্ষ্ণ কোণযুক্ত শিলাকণায় পরিণত হয়। এই হচ্ছে ছবি, এই ছবিটা তোমরা দেবে। বৈশিষ্ট্য: পাললিক শিলায় এটি বেশি সংকুচিত হয়। বরফ বা তুহিনের আয়তন বৃদ্ধির জন্য শিলা স্তরে পীড়ন ও টান সৃষ্টি হয়ে এটি সংগঠিত হয়। এই প্রশ্নেরই আরও একটা অংশ ছিল, তোমরা ভালো করে দেখবে। এটা হচ্ছে অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় শিলা কিভাবে বিয়োজিত হয়, উদাহরণ সহ লেখো। অক্সিডেশন বা জারণ জল বা জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহাযুক্ত শিলা ও খনিজের সঙ্গে বায়ুর অক্সিজেন গ্যাসের সংযোগের ফলে যে রাসায়নিক আবহবিকার ঘটে তাকে জারণ বা অক্সিডেশন বলে। মূলত এর পদ্ধতি কীরকম? মূলত লোহা এছাড়া অ্যামফিবল, পাইরক্সিন ও বায়োটাইট খনিজ সমৃদ্ধ শিলায় জারণ কার্যকর। নীল রঙের ফেরাস অক্সাইড সমৃদ্ধ শিলা খুবই কঠিন, কিন্তু জলের উপস্থিতিতে তা অক্সিজেন দ্বারা জারিত হয়ে বাদামি বা হলদে রঙের এক নতুন যৌগ ফেরিক অক্সাইড বা মরিচা তৈরি হয়, যা শিলাকে খুবই ভঙ্গুর এবং দুর্বল করে। নিকৃষ্ট মানের লিমোনাইট লোহা আকরিক উৎপন্ন হয়। এইভাবে ফেরাস সালফেটে পরিণত হয়ে দুর্বল হয়। এই হচ্ছে সংকেত, এই সংকেতটা তোমরা লিখবে। এর উদাহরণ হচ্ছে উড়িষ্যার বেলনি ও ঝাড়খণ্ডের দক্ষিণ অংশে কিরিবুরুর লৌহ সমৃদ্ধ অঞ্চলে জারণ প্রক্রিয়া লক্ষ্য করা যায়। লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়? পশ্চিমবঙ্গ সহ ভারত হল মৌসুমী বায়ুর প্রধান বিচরণ ক্ষেত্র। রাজ্যের সকল জলবায়ুগত উপাদানগুলির উপর মৌসুমী বায়ুর প্রভাব ফেলে।
তাই রাজ্যের জলবায়ু মৌসুমি প্রকৃতির। ঋতু পরিবর্তন: মৌসুমি বায়ুর আসা ও ফিরে যাওয়ার ভিত্তিতে 4টে ঋতুর পরিবর্তন পর্যায়ক্রমিক আবর্তন ঘটে, যেমন গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল ও শরৎকাল। ঋতুগত বিপরীতমুখী বায়ুপ্রবাহ: মৌসুমি বায়ু সারা বছর ধরে আগমন ও প্রত্যাবর্তনের জন্য পশ্চিমবঙ্গ ঋতু অনুসারে 180 ডিগ্রি দিক পরিবর্তন করে বিপরীত মুখে প্রবাহিত হয়। গ্রীষ্ম ও বর্ষাকাল: দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ থেকে উত্তরে সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং শরৎ ও শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু উত্তর থেকে দক্ষিণে স্থলভাগ কেন্দ্রের দিকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। পর্যাপ্ত বৃষ্টিপাত: মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরী ও শাখা রাজ্যে বর্ষাকালে ঘরে 200 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টি ঘটিয়ে বার্ষিক 90% বৃষ্টিপাত সম্পন্ন করে। মালভূমি ছাড়া সর্বত্র আর্দ্র জলবায়ু সৃষ্টি করে। আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল: গ্রীষ্মকালের শেষভাগে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যের সর্বত্র পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটিয়ে আর্দ্র করে বর্ষাকালের সূচনা হয়। আবার শীতকাল স্থলভাগ থেকে আগত জলীয় বাষ্পহীন উত্তর পূর্ব মৌসুমি বায়ুর জন্য শুষ্ক আবহাওয়ার সৃষ্টি হয়। বৃষ্টিপাতের অসম বন্টন: রাজ্যের বিভিন্ন অংশে মৌসুমি বায়ু বিভিন্নভাবে প্রবাহিত হওয়ায় বৃষ্টিপাতের বন্টন সব জায়গায় সমান হয় না। বৃষ্টিপাত উত্তর থেকে দক্ষিণে এবং দক্ষিণ থেকে পশ্চিমে ক্রমশ হ্রাস পায়। উত্তরের পার্বত্য অঞ্চলে 300 থেকে 500 সেন্টিমিটার, দক্ষিণবঙ্গে 150 থেকে 200 সেন্টিমিটার এবং পশ্চিমের মালভূমিতে 100 থেকে 125 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়।